প্রথম প্রশ্ন, জন্ডিস রোগটা মানব শরীরের কোন অর্গানে হয়? জন্ডিস রোগটা মানব শরীরের কোন অর্গানে হয়? মানব শরীরে সাধারণত লিভারে হয়ে থাকে। জন্ডিসটা হচ্ছে লিভারের একটা রোগ। লিভারের আর কি কি রোগ আছে? লিভারের রোগ আছে হেপাটাইটিস, তারপরে লিভার সিরোসিস, লিভার অ্যাবসেস, হ্যাঁ, তারপরে লিভারের নিচে থাকে গল ব্লাডার, কোলিসিস্টাইটিস, তারপরে থাকে বাইল ডাক্ট, সেখানে কোলিলিথিয়াসিস, কলিডোকোলিলিথিয়াসিস। হ্যাঁ, এইগুলো সাধারণত লিভার বা যকৃত অথবা আমাদের যে কলিজা আছে, এই কলিজার বেশ কিছু ডিজিজ, তার মধ্যে জন্ডিস একটা ডিজিজ। তবে জেনে রাখবেন যে জন্ডিস কিন্তু নির্দিষ্ট কোনো রোগ না। বুঝতে পারছেন, জন্ডিস নির্দিষ্ট কোনো রোগ না। তবে রোগের মতো আবার এভাবেও বলা যায় যে কোনো না কোনো রোগের লক্ষণ, বিশেষ করে লিভারের কোনো ডিজিজের লক্ষণ হিসেবে জন্ডিস দেখা দেয়। আচ্ছা, দেখেন, ডেফিনেশনে বলা হচ্ছে, ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞাতে বলা হচ্ছে যে জন্ডিস ইজ এ ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন ডিউ টু হাইপার বিলিরুবিনিয়া। আচ্ছা, কথাটা হচ্ছে এরকম যে জন্ডিস ইজ এ ইয়েলো ডিসকালারেশন, জন্ডিস ইজ এ ইয়েলো ডিসকালারেশন, অর্থাৎ জন্ডিস হলো এক ধরনের হলুদ বর্ণের আবির্ভাব বা হলুদ বর্ণ ধারণ করাকে জন্ডিস বলে। কোথায় কোথায় হলুদ বর্ণ ধারণ করবে? স্কিন, স্ক্লেরা, স্কিন মানে হচ্ছে আমাদের ত্বকের অংশ, স্ক্লেরা মানে হচ্ছে আমাদের চোখের সাদা অংশ, অর্থাৎ চোখের মনি বাদ দিয়ে চোখের যে সাদা অংশ সেটাকে বলা হয় স্ক্লেরা। মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন মানে হচ্ছে আমাদের মুখ গহ্বরের ভেতরের অংশ। ডিউ টু হাইপার বিলিরুবিনিয়া, কিসের প্রভাবে? ডিউ টু কিসের প্রভাবে? হাইপার বিলিরুবিনিয়া মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে বা আমাদের শরীরের রক্তের মধ্যে বিলিরুবিন নামক এক ধরনের উপাদান থাকে। আমাদের শরীরের রক্তের মধ্যে বিলিরুবিন নামক এক ধরনের উপাদান থাকে। এই বিলিরুবিন নামক উপাদানটা যখন নর্মালের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এই বিলিরুবিনের পরিমাণটা যখন নর্মালের থেকে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন তাকে বলা হয় জন্ডিস। তখন তাকে বলা হয় জন্ডিস। তাহলে জন্ডিস ইজ এ ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন, অর্থাৎ জন্ডিস হলো হলুদ বর্ণ ধারণ করা। কোথায় কোথায়? স্কিন মানে হচ্ছে আমাদের ত্বকের উপরের অংশ হলুদ বর্ণ ধারণ করবে, স্ক্লেরা চোখের অংশটা হলুদ বর্ণ ধারণ করবে, আমাদের মুখ গহ্বরের ভেতরে জিহ্বা থেকে শুরু করে মুখ গহ্বরের ভেতরের যে অংশ বা যে আবরণ আছে, সেই আবরণটা পর্যন্ত এই হলুদ বর্ণ ধারণ করবে। কিসের প্রভাবে? কেন? রক্তের মধ্যে যখন বিলিরুবিন নামক উপাদান বেড়ে যায় তখন সাধারণত এই ধরনের লক্ষণগুলো দেখা দেয়। আর এই ধরনের লক্ষণ দেখা দিলেই সেটাকে আমরা জন্ডিস বলে জানি। তাহলে দেখেন যে জন্ডিস ইজ এ ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন ডিউ টু হাইপারবিলিরুবিনিয়া। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে জন্ডিস কাকে বলে, তাহলে আপনি এক কথায় বলবেন শরীরের রক্তের মধ্যে বিলিরুবিন নামক উপাদান বিদ্যমান থাকে। এই বিলিরুবিন নামক উপাদান যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা নর্মাল ভ্যালুর থেকে বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলি জন্ডিস। জন্ডিস হইলে কি কি লক্ষণ দেখা দেয় সেগুলো আমরা পরে আসবো। এখন আমরা জানবো নর্মাল রেঞ্জ অফ সিরাম বিলিরুবিন, অর্থাৎ নর্মাল রেঞ্জ, স্বাভাবিক মাত্রা। স্বাভাবিক মাত্রা কি? বিলিরুবিনের, বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা কি? বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এমজি, এমজি ফর মিলিগ্রাম, অবলিক ডিএল লেখা আছে, ডিএল ফর ডেসিলিটার, ডিএল ফর ডেসিলিটার। তাহলে নর্মাল রেঞ্জ অফ সেরাম বিলিরুবিন, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা, সরি, দুঃখিত, স্বাভাবিক মাত্রা সেরাম বিলিরুবিনের কত? একজন সুস্থ স্বাভাবিক মানুষের বিলিরুবিনের মাত্রা হচ্ছে 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে এটা যদি স্বাভাবিক হয়, তাহলে অস্বাভাবিক কোনটা? জন্ডিস বলবো কোনটাকে? যখনই এটা, এই বিলিরুবিনের মাত্রাটা যখনই 2-এর উপরে চলে যাচ্ছে, 3-এর উপরে চলে যাচ্ছে, 4-এর উপরে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো জন্ডিস। তাহলে আশা করছি আপনারা ধারণা পেয়েছেন যে বিলিরুবিনের মাত্রাটা যখন নর্মাল বা স্বাভাবিক মাত্রার থেকে বৃদ্ধি পায়, অর্থাৎ 0.3 থেকে বা 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে যখনই চলে যাবে, অর্থাৎ একের উপরে কি বলবো যে সেরাম বিলিরুবিনের মাত্রাটা যখন 1-এর উপরে চলে যাবে, তখন সেটাকে আমরা বলবো জন্ডিস। ক্লিনিক্যালি জন্ডিস ধরা হয় 3-এর উপরে গেলে, ক্লিনিক্যালি জন্ডিস ধরা হয়
তিনের উপরে গেলে। আচ্ছা, এখন আমরা দেখব ক্লিনিক্যাল জন্ডিস বলা আছে তিনের উপরে গেলে সাধারণত ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখেন যে সিমটমস, সিমটমস মানে হচ্ছে লক্ষণ। একটা জন্ডিসের পেশেন্টের সাধারণত কি কি লক্ষণ দেখা দেয় আমরা একটু দেখি যে কি কি লক্ষণ। প্রথমে যে লক্ষণটার কথা বলা হচ্ছে যে দেখেন, ইয়েলো সরি ইয়েলো কালারেশন অফ স্কিন, আই অ্যান্ড মিউকাস মেমব্রেন, অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করবে স্কিন, আই অ্যান্ড মিউকাস মেমব্রেন, অর্থাৎ ত্বকের অংশ, মিউকাস মেমব্রেন অর্থাৎ চামড়ার উপরের অংশ, এবং মিউকাস মেমব্রেন বলতে মুখ গহ্বরের ভেতরের অংশ। এই দুইটা অংশ কি হবে? হলুদ বর্ণ ধারণ করবে, হলুদ বর্ণ ধারণ করবে। তারপরে পাসেজ অফ হাই কালার ইউরিন, পাসেজ মানে পাস হওয়া বা ত্যাগ করা, বের হয়ে যাওয়া। অফ হাই কালার, হাই মানে উচ্চ মাত্রার, হাই কালার ইউরিন, উচ্চ মাত্রার মানে প্রস্রাব পাস হবে কি কালার? সাধারণত হলুদ বর্ণ, অর্থাৎ হলুদ বর্ণের প্রস্রাব পাস হবে বা হলুদ বর্ণের প্রস্রাব হবে বা প্রস্রাবের রংটা হলুদ বর্ণ ধারণ করবে। তারপরে বলছে লস অফ অ্যাপেটাইট, লস অফ অ্যাপেটাইট, লস মানে কমে যাওয়া, অ্যাপেটাইট মানে হচ্ছে ক্ষুধা, অর্থাৎ ক্ষুধা কমে যাবে। অবলিক দেওয়া আছে অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া মানেও হচ্ছে ক্ষুধা কমে যাওয়া বা রুচি কমে যাওয়া, তারপরে খেতে না চাওয়া আর কি, ক্ষুধা মন্দা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে জিডাব্লিউ বলি আমরা, জেনারেল উইকনেস, শারীরিক দুর্বলতা থাকবে। যেহেতু পেশেন্ট খেতে পারবে না, অবশ্যই শারীরিক দুর্বলতা আসবে। কনস্টিপেশন, কনস্টিপেশন মানে কি? কোষ্ঠকাঠিন্য, পায়খানা শক্ত হবে, কোষ্ঠকাঠিন্য থাকবে। আচ্ছা, তারপরে ইচিং হোল বডি, পুরো শরীরে চুলকাবে, পুরো শরীর চুলকাবে, অর্থাৎ ইচিং মানে হচ্ছে চুলকানো, পুরো শরীর চুলকাবে। আচ্ছা, তারপরে বলছে হাই গ্রেড ফিভার উইথ রাইগর, প্রচন্ড জ্বর আসবে এবং পেশেন্ট কাঁপাকাঁপি করবে, প্রচন্ড জ্বর আসবে এবং পেশেন্ট কাঁপাকাঁপি করবে, ট্রেমর হবে। হাই গ্রেড ফিভার মানে টেম্পারেচার বা জ্বরের মাত্রাটা থাকবে 102 ডিগ্রির উপরে, 102 বা 102 ডিগ্রির উপরে তার টেম্পারেচার থাকবে এবং সে কাঁপাকাঁপি করবে, তার ট্রেমর হবে। আর একটা হচ্ছে পেইন ইন আপার অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, পেইন মানে ব্যথা হওয়া, পেটের উপরিভাগ ব্যথা হবে, পেটের উপরিভাগে ব্যথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যতগুলো সিমটমস এর কথা বলা আছে এগুলো হচ্ছে বই পুস্তকের ভাষা। বাস্তব অভিজ্ঞতার আলোকে দুই একটা তথ্য শেয়ার করি, সংযোজন করতে চাই আমি এখানে। সেটা হচ্ছে একজন পেশেন্ট এসে আপনাকে কি বলবে, যদি কখনো আমার কথাগুলো নোট করারও সময় সুযোগ না হয়, তাহলে অবশ্যই অন্তত কিছু না হলেও আমার কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। প্রথমে যে বিষয়টা, পেশেন্ট এসে আপনাকে বলবে, পেশেন্ট এসে আপনাকে বলবে না দেখেন তো আমার চোখ হলুদ হয়ে আছে কিনা, এটা কিন্তু আপনাকে বলবে না। পেশেন্ট এসে বলবে যে কয়েকদিন থেকে খাবারের কোনো রুচি নাই, প্রস্রাব প্রচুর পরিমাণে হলুদ হয়, তলপেটে ব্যথা হচ্ছে বা পেটের উপরিভাগে ব্যথা হচ্ছে। সাধারণত জন্ডিস হলে উপরের দিকে ব্যথা হয়। তারপরে রাতের বেলা জ্বর আসে, হ্যাঁ রাতের বেলা জ্বর আসে, নাপা বা প্যারাসিটামল খাইলে জ্বর কিন্তু কমে না। আচ্ছা, তারপরে কি? খাবারের রুচি কম, সাধারণত এই যে ইউরিন পাস হওয়া হলুদ বর্ণের, তারপরে জ্বর থাকা, তারপরে দেখা যাচ্ছে আপার অ্যাবডোমেন ব্যথা হওয়া এবং শরীর শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া, এইগুলো পেশেন্ট এসে আপনাকে বলবে। এই কথার উপরে বেসিস করে বা এই কথার উপরে ভিত্তি করে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে পেশেন্টকে কাউন্সিলিং এর মাধ্যমে, পেশেন্টকে কাউন্সিলিং এর মাধ্যমে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমেই পেশেন্টের চোখের অংশ দেখবেন হলুদ বর্ণ ধারণ করেছে কিনা, মুখের অংশ দেখবেন হলুদ বর্ণ ধারণ করেছে কিনা, হাতের অংশ দেখবেন এবং পায়ের অংশ দেখবেন যে হলুদ বর্ণ ধারণ করেছে কিনা। যদি হলুদ বর্ণ ধারণ করে এবং তার এই বিবরণগুলো যদি পজিটিভ হয়, তাহলে উত্তর বা ডায়াগনোসিস হবে জন্ডিস। আচ্ছা, জন্ডিস রোগের আহ, একটা তথ্য দেওয়া আছে এখানে, যে জন্ডিস হইলে সাধারণত কি কি ইনভেস্টিগেশন দেওয়া হয়। ইনভেস্টিগেশন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, ইনভেস্টিগেশন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। একটা জন্ডিসের পেশেন্টকে সাধারণত অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে আপনারা কখনোই কি করতে পারবেন না? ইনভেস্টিগেশন দিতে পারবেন না। কিন্তু আমরা যা আপনাদেরকে শেখাচ্ছি, এগুলো যদি আপনারা অ্যাডপ্ট করতে পারেন, এগুলো যদি আপনারা নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ কোনো জায়গায় কখনো কোনোদিন ঠেকবেন না। এখানে ইনভেস্টিগেশন পড়ানোর পেছনে কারণ কি? আপনার প্রাথমিকভাবে তার লক্ষণ বা তার মানে সিমটমস গুলো দেখে মনে হয়েছে যে পেশেন্টার জন্ডিস হয়েছে।
পেশেন্টটার জন্ডিস হয়েছে, কিন্তু আপনি কোনোভাবে ডায়াগনোসিস করতে পারছেন না অ্যাকচুয়ালি যে আসলে জন্ডিস হয়েছে কিনা। তখন আপনি কি করলেন? তখন পেশেন্টকে বেসিক কিছু ওষুধ বা মেডিসিন দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি কি করলেন? আহ, বললেন হয়তো যে 5 দিন বা 7 দিন এই ওষুধগুলো খান, আল্লাহর রহমতে কমে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে কমতেছে না। পেশেন্টকে তখন কি করবেন? হেপাটোলজি ডিপার্টমেন্টের কোনো ডাক্তারের কাছে পাঠাবেন। হেপাটোলজি, জন্ডিস হলে কোন ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে পাঠাবেন? হেপাটোলজি অথবা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠিয়ে দিবেন। এখন ব্যাপার হলো, এই মেডিসিন বিশেষজ্ঞ বা হেপাটোলজি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে পাঠানোর আগে আপনার তার সঙ্গে অবশ্যই কথোপকথন হবে। আপনি তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবেন, তাকে কিছু মানে বিষয় তার কাছে শেয়ার করবেন। এটা মূলত আপনি ব্যক্তিগতভাবে নিজে থেকে শেয়ার করবেন যে ভাই দেখেন, বাবা দেখেন, আপনাকে যে ওষুধগুলো দিলাম, এই ওষুধগুলো দিয়ে যেহেতু কাজ হলো না, আপনি এক কাজ করবেন, অবশ্যই একজন হেপাটোলজিস্ট অথবা সাধারণত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে, আমার এই প্রেসক্রিপশনটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি তাকে এটা দেখাবেন এবং আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন দিবে। কি কি ইনভেস্টিগেশন দিতে পারে হয়তো চিরকুটে লিখে দিলেন, যে সেরাম বিলিরুবিন, তারপরে অ্যালকালিন ফসফেটেজ, এসজিপিটি অর্থাৎ সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ, আর একটা হচ্ছে এসজিওটি, সেরাম গ্লুটামিক অক্সালো অ্যাসিটিক ট্রান্স অ্যামাইনেজ। এইগুলো কি? এইগুলো হচ্ছে লিভার ফাংশন টেস্ট অর্থাৎ যকৃতের পরীক্ষা। আচ্ছা, তারপরে এইচবিএস এজি, ইউএসজি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড প্যানক্রিয়াস অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি, প্লেন এক্স রে অফ অ্যাবডোমেন, এপি ভিউ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। তারপরে ইউরিন ফর আরএমই। আরএমই এর কথার ফুল ফর্ম হচ্ছে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অর্থাৎ ইউরিনটা নিয়ে পরীক্ষা করা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে যখন একজন পেশেন্টকে, জন্ডিসের একটা পেশেন্টকে আপনি সুপারভিশনের মাধ্যমে তাকে বলে দিলেন যে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার এই এই প্রেসক্রিপশনের তথ্য অনুযায়ী বা আপনার লক্ষণ অনুযায়ী ডাক্তার আপনাকে এই ইনভেস্টিগেশন গুলো দিতে পারে, এরকম পরীক্ষা নিরীক্ষাগুলো দিতে পারে, আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। সে পেশেন্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেল। যাওয়ার পরে সে দেখা যাচ্ছে যে ওষুধপত্র চেঞ্জ করার পূর্বে বা ওষুধপত্র লেখার পূর্বে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলে দিল। বলার পরে প্রেসক্রিপশনটা যখন আপনি হাতে নিবেন, নেওয়ার পরে বা পেশেন্ট যখন হাতে নিবে, নেওয়ার পরে দেখতেছে যে ওই গ্রামের কোণে বসে থাকা চেম্বার প্র্যাকটিস করা বা একজন ছোট্ট ফার্মাসিস্ট, যে ও মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয় এবং ওষুধপত্র বিক্রি করে, সে কি করছে? সে একজন বিশেষজ্ঞ ডাক্তার যেই কি বলবো ইনভেস্টিগেশন গুলো দিয়েছে সেগুলো সে আগেই আপনাদেরকে বলে দিয়েছে, অর্থাৎ পেশেন্টকে আগেই বলে দিয়েছে। আপনি বিশ্বাস করেন না এটা, করবেন বা না করবেন সেটা আপনাদের বিষয়। কাকতালীয় ব্যাপার হইলেও সত্য যে ওই পেশেন্ট আপনার প্রতি কি পরিমাণ ভরসা করবে, আপনার প্রতি কি পরিমাণ আস্থা রাখবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ আপনার কাছে সে আসছিল কোনো ভিজিট ছাড়া। ভিজিট ছাড়া এসে যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা আপনি বললেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার যখন সেম পরীক্ষা নিরীক্ষাগুলো আহ, মানে দেবে, তখন কিন্তু ডেফিনেটলি তার কি হবে? অবশ্যই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং আপনার উপরে আস্থা বেড়ে যাবে। এর কারণ হচ্ছে একজন বিশেষজ্ঞ ডাক্তার যে প্রেসক্রিপশনের ইনভেস্টিগেশন গুলো লিখেছে আপনি সেগুলো আগেই বলে দিয়েছেন। মানে কি, আপনি কিছু না কিছু জানেন, মেডিকেল সায়েন্সে আপনার নলেজ অবশ্যই অবশ্যই আছে। এটাতে ওই পেশেন্টের আস্থা আর বিশ্বাস করেন, এভাবেই পেশেন্টকে কাউন্সিলিং এবং মোটিভেশনের মাধ্যমে, পেশেন্ট কিন্তু বাড়ানো সম্ভব। এখন একই জায়গায় প্র্যাকটিস করে, হ্যাঁ একই জায়গায় প্র্যাকটিস করে দুইজন স্টুডেন্ট, একজন ক্লাস করতো আর একজন ক্লাস করতো না, সার্টিফিকেট নেওয়ার জন্য সে হয়তো কোর্সটা করতেছে। বিশ্বাস করেন, এই যে ক্লাসের মধ্যে আমি যে কথাটা বলে দিলাম, এটার পজিটিভনেস ঠিক সেই সময় আপনারা পাবেন, হয়তো তখন আমার কথা মনে হবে যে ছাত্র এইভাবে ক্লাসে কথাগুলো বলেছিল। একজন হা হা করে বসে আছে আর একজন দেখা যাচ্ছে যে ওষুধ বিক্রি করে বা চিকিৎসা দিয়ে মানে সময় দিতে পারছে না। এরকম কিছু কিছু বিষয় আছে যে একই বেঞ্চেই মানে বসে থাকা বা একই বেঞ্চে বসে ক্লাস করা স্টুডেন্ট, একজন দেখা যাচ্ছে যে ভালো কোনো পোস্টে চলে গেছে, আরেকজন বাবার সাথে দেখা যাচ্ছে যে কৃষি কাজ করতেছে। একই বেঞ্চে বসেছিল, একই পড়াশোনা, একই সবকিছু, কেন? এটা টোটালটাই কি, তার গাইডলাইন, তার মোটিভেশন, তার কমিউনিকেশন স্কিল,
তার পড়াশোনা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে কিন্তু তার জীবনের এই গতিপথটা নির্ধারণ হয়ে যায়। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আপনাদের জন্ডিস টপিকস এর ফার্স্ট পেজের আলোচনা। এখন দ্বিতীয় পেজে চলে যাব। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের একটা ট্রিটমেন্ট মানে লেখা একটা পেজ শেয়ার করেছি। হ্যাঁ, ট্রিটমেন্ট লেখা একটা পেজ। 1 মিনিট একটু লাইনে থাকবেন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা পেজ শেয়ার করেছি, যে পেজে সুন্দর করে একটা ট্রিটমেন্ট লেখা আছে, সাজানো গোছানো একটা ট্রিটমেন্ট, সাজানো গোছানো একটা ট্রিটমেন্ট লেখা আছে। তো এই ট্রিটমেন্টে সাধারণত লেখা আছে কি দেখেন, যে প্রথমে লেখা আছে ডায়েট নরমাল, কিন্তু সাইডে আবার ব্র্যাকেটের মধ্যে লেখা আছে প্রোটিন রেস্ট্রিক্টেড। ডায়েট নরমাল, ডায়েট মানে কি খাদ্যাভ্যাস, এটা স্বাভাবিক থাকবে, মানে সব খাবারই খাবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে আবার ছোট্ট করে লেখা আছে যে প্রোটিন রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে হচ্ছে বাধা, রেস্ট্রিক্টেড মানে হচ্ছে বাধা, যে এই এদিকে যায় না, তোমার এইদিকে যাওয়া রেস্ট্রিকশন আছে, বা তুমি রেস্ট্রিক্টেড এরিয়াতে যায় না। তো এরকম কিছু কিছু কথা বলে না, যে এইদিকে যাওয়া যাবে না। প্রোটিন রেস্ট্রিক্টেড মানে কি, প্রোটিন জাতীয় খাবার খাওয়া যাবে না। এর পিছনে অনেক বড় একটা লজিক আছে, কোনো টিচার কেউ কখনোই ভেঙে বলবে না যে প্রোটিন রেস্ট্রিক্টেড একটা জন্ডিসের পেশেন্টকে কেন মাছ মাংস খেতে দেওয়া যাবে না। মাছ মাংসের মধ্যে কিন্তু কি থাকে, প্রোটিন জাতীয় উপাদান থাকে, মাছ মাংস ডিম, হ্যাঁ, তারপরে ডাল, এই জায়গাগুলোতে সাধারণত প্রোটিন জাতীয় উপাদান থাকে। তাহলে একটা জন্ডিসের পেশেন্ট, সে অসুস্থ, খেতে পারছে না, তখন তো আমরা কি করি, মাছ মাংস দিয়ে আরো ভাত, মানে ভাত বা খাবার তাকে বেশি করে দেওয়ার চেষ্টা করি, যে পেশেন্ট যেন খেতে পারে। আবার সিমটমস এর বেলায় কনস্টিপেশন লেখা আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাটা মনোযোগ সহকারে শুনবেন। বিষয়টা এরকম যে আমাদের শরীরের মধ্যে যে লিভার বা যকৃৎ আছে বা কলিজা আছে, কলিজার নিচেই একটা গল ব্লাডার বা পিত্তথলি নামে একটা অর্গান আছে, ছোট্ট একটা অর্গান। মুরগি জবাই করলে দেখবেন যে কলিজার নিচে পিত্তথলি থাকে, যে পিত্ত রসটা যদি কোনোভাবে মাংসে পড়ে যায়, তাহলে এটা একদম কি হয়ে যায়, তিতো তিতো হয়ে যায়। এখন কথা হলো, আমরা যে ভাত খাই, আমরা যে সবজি খাই, বা আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, এই খাবারগুলো হজম করার জন্য বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের হরমোন, তারপরে বিভিন্ন ধরনের অ্যাসিডের মাধ্যমে এগুলো কি হয়, আমাদের শরীরে মেটাবলিজম হয়ে আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়, আর উচ্ছিষ্ট অংশটুকু স্টুল আকারে বা ইউরিন আকারে বের হয়ে চলে যায়। এখন মজার ব্যাপার হলো এটা, যে জন্ডিসের পেশেন্টকে প্রোটিন কেন দেওয়া যাবে না, প্রোটিন খাওয়ানো যাবে না কেন, কতদিনই বা খাওয়ানো যাবে না। জন্ডিস যতদিন চলমান আছে, কমপক্ষে 21 দিন, 21 দিন, 15 থেকে 21 দিন তাকে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার না দেওয়াই ভালো। এতে করে পেশেন্টের কনস্টিপেশনটা বাড়বে, সিভিয়ার, খুবই গুরুতর হয়ে যাবে। তো যাই হোক, তাহলে প্রোটিন রেস্ট্রিক্টেড মানে প্রোটিন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, এই প্রোটিনটাকে ভাঙার জন্য, অর্থাৎ বিভিন্ন খাবার হজম প্রক্রিয়ায় আনার জন্য বা মেটাবলিজম হওয়ার জন্য, অ্যাবজর্পশন হওয়ার জন্য বিভিন্ন অ্যাসিড বা এনজাইম গুলো কাজ করে। ঠিক সেম ভাবে প্রোটিন, হ্যাঁ, আমিষ জাতীয় খাবারকে ভাঙার জন্য কাজ করে বাইল, মানে পিত্তরস, যেটা কোথায় থেকে সিক্রেশন হয়, প্রোডাকশন হয় লিভার থেকে, আর সিক্রেশন হয় গল ব্লাডার বা বাইল ডাক্টের মাধ্যমে সিক্রেশন হয়। এখন কথা হলো, লিভার নিজেই অসুস্থ। কিভাবে, লিভারটা ফুলে গেছে, লিভারে ইনফ্লামেশন হয়েছে, লিভারে হেপাটাইটিস ধরা পড়েছে, লিভার নিজে অসুস্থ, লিভার কি তার স্বাভাবিক মেকানিজম করতে পারবে, পারবে না। আলটিমেটলি কি হবে, তার বাইল সিক্রেশন হওয়া কমে যাবে। অর্থাৎ যে পরিমাণ পিত্তরস সিক্রেশন হওয়ার কথা ছিল বা প্রোডাকশন হওয়ার কথা ছিল, সে পরিমাণ পিত্তরস প্রোডাকশন বা সিক্রেশন হবে না। না হওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে, বা আমরা যে খাবারটা প্রোটিন আকারে খাচ্ছি, এই খাবারটা হজম হবে না। ডেফিনেটলি ওই পেশেন্টের কনস্টিপেশন শুরু হবে, মানে কোষ্ঠকাঠিন্য শুরু হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে কুরবানির ঈদ পার হয়ে গেল, এই সময় অনেকেই
খুব বেশি পরিমাণে গরুর মাংস খেয়েছেন, খাওয়ার পরে কনস্টিপেশন হয়েছিল। কেন? আমাদের শরীরের মধ্যে একটা নিয়মতান্ত্রিক ব্যাপার আছে যে হয়তো 7 দিন বা 5 দিন পরে আমরা বা রেগুলার 2-1 বার আমরা আমিষ জাতীয় খাবার খাই, কিন্তু কুরবানি ঈদের মধ্যে গরুর মাংস আর খাসির মাংস পেয়ে আমরা দেখা যাচ্ছে যে একবারে পেট পুরে খেয়ে ফেলেছি। খাওয়ার পরে 2 দিন পর থেকে ইনডাইজেশন এবং দেখা যাচ্ছে যে কনস্টিপেশন শুরু হয়েছে। কেন? আমাদের বডি জানে যে প্রতিদিন হয়তো 1 মিলিগ্রাম/ডেসিলিটার আকারে কি করতে হবে, বাইল সিক্রেশন হইতে হবে। কিন্তু হঠাৎ করে আপনি বেশি পরিমাণে মাংস খেয়ে ফেলছেন, বডি তো আর এটা বুঝতে পারবে না, বডি তো আর এটা নিতে পারবে না। তখন কি হবে? ওই যে পরিমাণ বাইল সিক্রেশন হওয়ার কথা, বডি স্পন্টেনিয়াসলি সেই পরিমাণ বাইলই সিক্রেশন করবে। আলটিমেটলি কি হবে? পেশেন্ট যে খাবারটা খেয়েছে সেটা হজম হবে না। মানে যতখানি গরুর মাংস বা খাসির মাংস সে খেয়েছে, ততখানি মাংস হজম করার জন্য যে পরিমাণ বাইল দরকার বা পিত্তরস দরকার, এটা কিন্তু কি হয় না, সিক্রেশন হয় না। এই জন্যই খাবারটা হজম না হয়ে কনস্টিপেশন শুরু হয়, পেটে ব্যথা শুরু হয়। আর জন্ডিসের রেফার্ড পেইন বলে ডাক্তাররা বা বিভিন্ন যারা ম্যাল প্র্যাকটিস করে তারা বলে যে জন্ডিসের ব্যথা তল পেটেও হয়। আরে ভাই, তল পেটে তো হয়, কেন হয়? এই যে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার ফলে ইন্টেস্টাইনের মধ্যে বোলাস সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে কোনো পানি না থাকার কারণে স্টুলটা অনেকটা হার্ড হয়ে যায়। এই জন্য কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়। তখন বলে যে তল পেটেও ব্যথা হচ্ছে, উপর পেটেও ব্যথা হচ্ছে। ডায়াগনোসিস ক্রিটিক্যাল। ডায়াগনোসিস ক্রিটিক্যাল। তো দেখেন, যাই হোক, বোঝাতে গিয়ে অনেক দূর চলে গেলাম, অনেকগুলো কথা বললাম। এগুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, বিষয়গুলো গভীরভাবে ভাবানোর জন্য যে আমাদের বডিও একটা মেশিন, একটার মাধ্যমে আরেকটা চলে। আচ্ছা, তো দেখেন, কমপ্লিট বেড রেস্ট। কমপ্লিট বেড রেস্ট মানে কি? পূর্ণ বিশ্রাম নিতে হবে। স্বাভাবিকভাবে তাকে বেড রেস্ট দিতে হবে। সে যদি জব করে, জব ছেড়ে অন্তত বেড রেস্টের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তারপরে ইনফিউশন লেখা আছে 5% ডিএ। ডিএ কথার ফুল ফর্ম হচ্ছে ইনফিউশন। প্রথমে বলি ইনফিউশন। আইএনএফ ফর ইনফিউশন মানে কি? স্যালাইন। আইএনজে ফর ইনজেকশন। স্যালাইন এবং ইনজেকশন কিন্তু আলাদা আলাদা। ইনফিউশন, ইনফিউশন মানে কি? ইনফিউশন মানে হচ্ছে স্যালাইন। ইনফিউশন মানে হচ্ছে স্যালাইন। তাহলে আইএনএফ শর্ট ফর্ম 5% ডিএ ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। যেহেতু পেশেন্ট খেতে পারছে না, যেহেতু পেশেন্ট খেতে পারছে না, তাই তাকে একটা স্যালাইন করানো যেতে পারে। তবে অ্যাজমা যদি পেশেন্টের থাকে, স্যালাইনটা অ্যাভয়েড করবেন, বাকি সব ওষুধগুলো চলবে। তাহলে ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া ডিএ স্যালাইন। ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া ডিএ স্যালাইন। এই ডিএ স্যালাইন বা ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া এটা কিন্তু শরীরের কি করবে? এটা শরীরের যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট সেটা দেবে। পাশাপাশি পেশেন্ট যে খেতে পারছে না, তাকে প্যারেন্টেরাল সাপোর্ট দেবে। এটা কিভাবে দেওয়া হয়? 1 লিটার আইভি। 1 লিটার আইভি অর্থাৎ 1000 সিসি সমান 1 লিটার, বা 1000 ml সমান 1 লিটার। আইভি, আই/ভি ফর ইন্ট্রাভেনাস। ইন্ট্রা মানে হচ্ছে ভেতরে, ভেনাস মানে হচ্ছে ভেইন, শিরাপথের ভেতরে বা শিরাপথে এই ইনফিউশনটা বা স্যালাইনটা দিয়ে দিতে হবে অ্যাট 30 ড্রপ পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 30 ফোঁটা। প্রতি মিনিটে 30 ফোঁটা করে দিতে হবে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে ট্যাবলেট ওমিডন। ওমিডন হচ্ছে এখানে ওমিডন যে ট্যাবলেটটা, এটা আমরা ইনসেপ্টা কোম্পানির লিখেছি, তবে আদার্স ব্র্যান্ড আছে। আদার্স ব্র্যান্ড আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে। এটার একটা দুইটা ওষুধ নাই ডমপেরিডন গ্রুপের। এটা মানে পেরিডন নামে পাওয়া যায়, ডিফ্লাক্স নামে পাওয়া যায় বেক্সিমকোর, তারপরে ডন এ নামে পাওয়া যায়, তারপরে মোটিগাট নামে খুবই প্রচলন আছে, মোটিগাট, হ্যাঁ। ডমিডান নামে পাওয়া যায়, ডোমিডন নামে পাওয়া যায়, ডমিগাট নামে পাওয়া যায়। তো যেটা খুশি, যে কোনো কোম্পানি যেটা খুশি, 10 মিলিগ্রাম ট্যাবলেট। ডমপেরিডন হচ্ছে জেনেরিক নেম, ব্র্যাকেটের মধ্যে ব্লু কালারে লেখা আছে ডমপেরিডন। ডমপেরিডন হচ্ছে জেনেরিক নেম বা ওষুধের মূল উপাদান। এই ওষুধের কাজ কি কি? এই ওষুধের কাজ হচ্ছে খাদ্য হজমে সহযোগিতা করা, তারপরে অ্যানোরেক্সিয়া বা ক্ষুধা মন্দা দূর হওয়া বা দূর করা, অর্থাৎ খাবারের প্রতি রুচি বাড়ানো, খাবারের প্রতি রুচি ফিরিয়ে নিয়ে আসা। পাশাপাশি আরেকটা কাজ আছে, মায়ের বুকের দুধ সিক্রেশন হতে সহযোগিতা করে। তাহলে ওমিডনের কাজ কি কি? ওমিডনের কাজ কি কি? ওমিডনের কাজ হচ্ছে খাবারের রুচি বাড়ানো, যদি কারো ইনডাইজেশন হয়ে থাকে, পেট ভুটভাট করা, পেটের মধ্যে আওয়াজ হওয়া, গড়মড় শব্দ হওয়া, এই ধরনের কেসগুলোতে ওমিডন ভালো কাজ করে।
তারপরে কি বমি বমি ভাব বা উকি আসা এই ধরনের ক্ষেত্রে আমরা ডমপেরিডনটা ব্যবহার করতে পারি। তারপরে কি বলবো যে অনেক সময় এরকম হয় যে দেখেন পেটের মধ্যে হালকা ব্যথা হচ্ছে, খাবারের রুচি নাই, সেই ক্ষেত্রেও ডমপেরিডন গ্রুপের ওষুধ ব্যবহার করা হয়। এটা 3 বেলা 3টা, সকালে দুপুরে রাতে, টানা 1 মাস এটা দিলে খাবারের রুচি বাড়বে এবং পেশেন্ট ধীরে ধীরে কি করবে, খেতে পারবে, খাবারের রুচিটা ফিরে আসবে। যিনি আনমিউট করে মানে সাউন্ড করছেন, দয়া করে আমি আপনাকে মিউট করে দিলাম, অনুগ্রহ করে আপনি আনমিউট করবেন না। আচ্ছা, দেখেন 2 নম্বরে লেখা আছে, সরি 3 নম্বরে যে ওষুধটা লেখা আছে জেলরিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেলরিন হচ্ছে আহ অমিপ্রাজল গ্রুপের একটা ওষুধ। জেলরিনটা হচ্ছে অমিপ্রাজল গ্রুপের ওষুধ, জেলরিন নামে পাওয়া যায়। এটা এসিআই কোম্পানির একটা প্রোডাক্ট। জেলরিন 20 এবং 10 দুইটা ফরম্যাটে পাওয়া যায়। জেলরিন 20 এবং 10 দুইটা ফরম্যাটে এই জেলরিন ক্যাপসুলটা পাওয়া যায়। এখন জেলরিন 20 মিলিগ্রাম এটা ওমিপ্রাজল গ্রুপের ওষুধ, এটা পিপিআই বা গ্যাসের ওষুধ। এটা গ্যাসের ওষুধ, খাবার হজমে সহযোগিতা করবে এবং ইনডাইজেশন থেকে পেশেন্টকে দূরে রাখবে। আচ্ছা, তাহলে অমিপ্রাজল গ্রুপের এই জেলরিন ক্যাপসুলটা আমরা কি করব, এটা সকালে একটা রাতে একটা, টানা 1 মাস, খাবার 30 মিনিট পূর্বে সে খাবে। আর এই জেলরিন ক্যাপসুলটা আমাদের হাইপার অ্যাসিডিটি দূর করবে এবং এর পাশাপাশি পেশেন্টকে এই যে কি বলবো যে, আচ্ছা বারবার আনমিউট করার কারণ কি? টেকনো BF7। আনমিউট করবেন না প্লিজ। আচ্ছা, তারপরে লেখা আছে দেখেন ট্যাবলেট বেক্সট্রাম গোল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেক্সট্রাম গোল্ড হচ্ছে মাল্টিভিটামিন প্লাস মাল্টি মিনারেল A to Z প্রিপারেশন। বেক্সট্রাম গোল্ড, বেক্সট্রাম সিলভার, হ্যাঁ, তারপরে বেক্সট্রাম কিডস, অনেকগুলো পাওয়া যায়। তো বেক্সট্রাম গোল্ড নামে যেটা পাওয়া যায় এটা হচ্ছে বেক্সিমকো কোম্পানি। তারপরে অ্যাটোস প্রিমিয়াম নামে এই ওষুধটা পাওয়া যায়, অ্যাটোস প্রিমিয়াম, যেটা রেডিয়েন্ট কোম্পানির। তারপরে ডিলটা ফার্মার একটা পাওয়া যায় অ্যাক্টিভেট গোল্ড নামে। তারপরে আপনার হচ্ছে অ্যারিস্টো গোল্ড নামে পাওয়া যায় অ্যারিস্টো ফার্মার। তারপরে কি বলবো যে প্রভিটেন গোল্ড নামে পাওয়া যায় ইনসেপ্টা ফার্মার। তারপরে ফিলোয়েল গোল্ড নামে পাওয়া যায় স্কয়ার কোম্পানির। হ্যাঁ, অনেকগুলো কোম্পানির অনেকগুলো ওষুধ পাওয়া যায়। এটা কি মাল্টি ভিটামিন প্লাস মাল্টি মিনারেল, সকল প্রকার ভিটামিনের উপাদান এখানে বিদ্যমান আছে। পাশাপাশি মাল্টি মিনারেল অর্থাৎ মিনারেল জাতীয় উপাদান এর মধ্যে বিদ্যমান আছে। A to Z প্রিপারেশন, সকল ভিটামিনের উপাদানের মধ্যে বিদ্যমান আছে। আচ্ছা, তাহলে বেক্সট্রাম গোল্ড এটা কি করব, প্রতিদিন দুপুরবেলা একটা করে, জেনেরিক নেম ঠিক রেখে যে কোনো কোম্পানির ওষুধ আপনারা দিতে পারবেন। মাল্টিভিটামিন প্লাস মাল্টি মিনারেল, টানা 1 মাস সে ভরা পেটে খাবে। আর তারপরে লেখা আছে ট্যাবলেট নরভিস। ট্যাবলেট নরভিস, যেহেতু পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হলে অবশ্যই কি করতে হবে, একটা টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ দিয়ে দিতে হবে। নরভিস হচ্ছে স্কয়ার কোম্পানির ওষুধ, টাইমোনিয়াম মিথাইল সালফেট। নরভিস হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট, জেনেরিক নেম বা টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ। আর নরভিস নামে পাওয়া যায় স্কয়ার কোম্পানির। এটা অনেক নামে পাওয়া যায়, সবথেকে বেশি পাওয়া যায় অ্যালজিন নামে। হ্যাঁ, অ্যালজিন নামে, রেনাটা কোম্পানির অ্যালজিন নামে পাওয়া যায়। তারপরে কি বলবো যে এই যে নরভিস নামে পাওয়া যায় স্কয়ার কোম্পানির। তারপরে আপনার হচ্ছে কি বলবো যে নোভি নামে পাওয়া যায়। তারপরে আপনার হচ্ছে এদিকে কি বলবো যে আরো অনেকগুলো কোম্পানি অনেক নামে পাওয়া যায়। যাই হোক, এতগুলো কোম্পানির নাম মনে রাখার দরকার নাই, আপনারা জেনেরিক নামটা মনে রাখবেন। কোম্পানির নাম পরে জানতে পারবেন, হ্যাঁ পরে জানতে পারবেন, কোম্পানির লোক এসে বলবে যে আমার না এটা টাইভাস নামে পাওয়া যায়, ভিসেট নামে পাওয়া যায়, এলজিন নামে পাওয়া যায়, তারপরে আপনার হচ্ছে নরভিস নামে পাওয়া যায়, হ্যাঁ বোসপাম নামে পাওয়া যায়। তো যেটা খুশি যে কোনো একটা কোম্পানির ওষুধ লিখে দিবেন। তবে ভালো মানের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। 50 মিলিগ্রাম ট্যাবলেট, এটা সকালে দুপুরে রাতে দিনে 3 বেলা 3টা ভরা পেটে খাবে যদি ব্যথা হয়, পেটে ব্যথা হয়। আর সিরাপ লেখা আছে ইজি লাইফ 50 ml, সোডিয়াম পিকো সালফেট, সোডিয়াম পিকো সালফেট। তাহলে ইজি লাইফ সিরাপ, যেটা ফার্মাসিয়া কোম্পানির, একটা ওষুধ বিক্রি করে এরা মানে একটা ওষুধের উপরে বিজনেস করে এরা কিন্তু অনেক কোটি টাকা, মানে কোটি টাকা কামাইছে আর কি।
তো যাই হোক, ফার্মাসিয়া কোম্পানির ইজি লাইফ সিরাপ, যেটা পায়খানা নরম করতে সহযোগিতা করে এবং এবং রেগুলার বাওয়েল মুভমেন্টে সহযোগিতা করে। তাহলে ইজি লাইফ 50 ml সিরাপ, জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে সোডিয়াম পিকোসালফেট। এটা ছাড়াও আপনারা ল্যাকটোলোজ গ্রুপের, যেমন ডিল্যাক, তারপরে আপনার অ্যাভোল্যাক, তারপরে বিভিন্ন কোম্পানির, হ্যাঁ, ল্যাকটোলোজ প্রিপারেশনের, অথবা গ্যালাক্টোলোজ, মিল্ক অফ ম্যাগনেসিয়া, অথবা এই যে সোডিয়াম পিকোসালফেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অ্যালজিনেট, এগুলো দিতে পারেন। বুক জ্বালা পড়ার পাশাপাশি ইনডাইজেশনটাকে রোধ রোধ করবে। আচ্ছা, তাহলে ইজি লাইফ সিরাপ, পায়খানা যেহেতু শক্ত হবে, কনস্টিপেশন আছে, সেক্ষেত্রে ইজি লাইফ সিরাপটা 2 চামচ করে শুধুমাত্র রাতের বেলা সে খাবে। এতে করে স্টুলটা নরম হবে এবং রেগুলার বাওয়েল মুভমেন্ট করতে পারবে। আর লাস্টে লেখা আছে আরসোকল। লাস্টে লেখা আছে কি? আরসোকল 300 মিলিগ্রাম, আরসো ডিঅক্সিকলিক অ্যাসিড, সকালে একটা রাতে একটা। আচ্ছা, তাহলে আরসোকল, হ্যাঁ, আরসোকল ওষুধটা হচ্ছে সান ফার্মার, জেনেরিক নাম হচ্ছে আরসো ডিঅক্সিকলিক অ্যাসিড। এটা 150 মিলিগ্রাম এবং 300 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। এটা অ্যান্টিগাল নামে পাওয়া যায় ইনসেপ্টা কোম্পানির, বিলিসির নামে পাওয়া যায় এসিআই কোম্পানির, তারপরে আপনার ডেস্টোন নামে পাওয়া যায় রেডিয়েন্ট ফার্মার, তারপরে এদিকে আপনার লাইভারিক নামে পাওয়া যায় বেক্সিমকো কোম্পানির, আর্সোকল নামে পাওয়া যায়, অক্সিকল নামে পাওয়া যায় ইউনিমেড ইউনি হেলথের, হ্যাঁ, ডিবিএল ফার্মার পাওয়া যাচ্ছে প্রিটিলি নামে। তো যেটা খুশি, যে কোনো কোম্পানির যেটা খুশি দিতে পারেন। আর্সোকল নামে যেটা পাওয়া যায় এটা যে কোনো জায়গায় পাবেন, সান ফার্মার একটা প্রোডাক্ট, হ্যাঁ। আরসো ডিঅক্সিকলিড হচ্ছে জেনেরিক নেম। এই ওষুধের কাজ কি? এই ওষুধের কাজ হচ্ছে বিলিরুবিনের মাত্রাটাকে আস্তে 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 কমায় নিয়ে আসা, হ্যাঁ, কন্টিনিউয়াস ফেজে বিলিরুবিনের মাত্রাটাকে কমায় নিয়ে আসা। মূল ওষুধ হচ্ছে এটাই, মূল উপাদান হচ্ছে এইটাই। বাকিগুলো যা দিলাম এগুলো সাধারণত পেশেন্টের সিমটোমেটিক ট্রিটমেন্ট। এই ওষুধটা যতটুকু কাজ করে, এটা শরীর চুলকানোর প্রভাব কমায় দিবে, শরীর হলুদ হওয়ার প্রভাব কমায় দিবে এবং বিলিরুবিনের মাত্রাটাকে আস্তে আস্তে ডিক্রিজ করে দিবে। এটাই হচ্ছে আরসো ডিঅক্সিকলিক অ্যাসিডের কাজ। আচ্ছা, তাহলে নিচে লেখা আছে ট্যাপিড স্পঞ্জিং। ট্যাপিড স্পঞ্জিং বলতে কি? ভেজা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে। যেহেতু জ্বর আছে পেশেন্টের, ভেজা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে। তাহলে এই ট্রিটমেন্ট কার ক্ষেত্রে? 12 বছরের উপর যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট দিলেই হবে। যাদের বয়স 12 বছরের নিচে, হ্যাঁ, জন্ডিসের ট্রিটমেন্ট তাদেরকে দেওয়ার দরকার নাই, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাবেন। প্রেগন্যান্সি পিরিয়ডে যদি কারো জন্ডিস ধরা পড়ে, প্রেগন্যান্সি পিরিয়ডে অনেকগুলো হরমোন আছে ইমব্যালেন্স করে, অর্থাৎ কখনো বেড়ে যায় কখনো কমে যায়। তাহলে জন্ডিসের আহ, মানে প্রেগন্যান্সি পিরিয়ডে যদি জন্ডিস হয়, তাহলে অবশ্যই 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 পেশেন্টকে একজন হেপাটোলজিস্ট এবং গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট নিতে বলবেন। প্রেগন্যান্সিতে আপনারা কিন্তু জন্ডিসের ম্যানেজমেন্ট দিতে পারবেন না, কারণ এখানে যতগুলো ওষুধ লেখা আছে ম্যাক্সিমাম ওষুধগুলো প্রেগন্যান্সিতে সেফ না, আনসেফ। আচ্ছা, তারপরে আসি হচ্ছে পরের পেজ। পরের পেজ, কন্ট্রা ইন্ডিকেটেড ড্রাগ অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। কন্ট্রা ইন্ডিকেটেড ড্রাগ বলতে কি? কন্ট্রা ইন্ডিকেটেড ড্রাগ বলতে যেসব ওষুধ হেপাটোবিলিয়ারি সিস্টেমের যে কোনো ডিজিজের ক্ষেত্রে দেওয়া যাবে না। কি কি? কি কি ওষুধ? প্যারাসিটামল। দেখেন জ্বর আসছিল কিন্তু প্যারাসিটামল দেওয়া হয়নি। প্যারাসিটামল লিভারে মেটাবলিজম হয়, লিভারে ভেঙে আমাদের শরীরে মেটাবলিজম বা অ্যাবজর্পশন হয়, এই জন্য প্যারাসিটামল শুধুমাত্র একটা ওষুধ যেটা জন্ডিসের পেশেন্টকে দেওয়া যায় না। এছাড়া সব পেশেন্টকে দেওয়া যায়, শিশু, বৃদ্ধ, গর্ভবতী সবাইকে দেওয়া যায়। শুধুমাত্র জন্ডিসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয় না, কারণ প্যারাসিটামলটা লিভারে মেটাবলিজম হয়। এনএসএআইডিএস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অর্থাৎ যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই, সরি, এনএসএআইডি যেগুলো সাধারণত অ্যাজ ইউজুয়াল পাওয়া যায়, যেমন বিভিন্ন ব্যথানাশক ওষুধ, এগুলো এনএসএআইডি, বুঝতে পারছেন? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। সিডেটিভ, সিডেটিভ মানে হচ্ছে ঘুমের ওষুধ। যে কোনো ঘুমের ওষুধ পেশেন্টকে জন্ডিস চলমান অবস্থায় দেওয়া যাবে না, যে আপনি তো বিশ্রাম নিচ্ছেন তাহলে আপনাকে 2টা ঘুমের ওষুধ মেরে দেই, এটা করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন, অর্থাৎ টেনশন ফ্রি রাখার জন্য যে রেনজিট, ফ্রেনজিট, টেনাজিট, অ্যান্ড ফ্রি, এই টাইপের যে ওষুধগুলো আমরা দেই এগুলো দেওয়া যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যান্টিভাইরাল ড্রাগস, হ্যাঁ, যে ওষুধগুলো ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম এমন ওষুধগুলো ব্যবহার করা যাবে না। তারপরে তারপরে বলা আছে ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স হচ্ছে মূত্রবর্ধক ওষুধ, যে ওষুধটা খেলে মূত্র বেশি বার ত্যাগ হয়,
হ্যাঁ, বা প্রস্রাব বেশিবার পাস হয়, তাহলে ডাইউরেটিক্স, যেমন ফুসিমাইড, স্পাইরোল্যাকটোন, থায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড, এই টাইপের ওষুধগুলো দেওয়া যাবে না। অ্যানি সাপোজিটরি, যে কোনো ধরনের সাপোজিটরি, জ্বরের হোক ব্যথার হোক, হ্যাঁ, যে কোনো ধরনের সাপোজিটরি ব্যবহার করা যাবে না। তারপরে অ্যানি আইএম ইনজেকশন। অ্যানি আইএম ইনজেকশন মানে কি? আইএম ফর ইন্ট্রামাসকুলার, অর্থাৎ মাংসপেশিতে যে ইনজেকশন গুলো দেওয়া হয়, এই ইনজেকশন গুলো দেওয়া যাবে না জন্ডিস চলমান অবস্থায়। আরেকটা হচ্ছে হেপাটোটক্সিক ড্রাগ, যে ড্রাগ গুলো সাধারণত টক্সিসিটি ডেভেলপ করে, যে ড্রাগস গুলো দিয়ে সাধারণত টক্সিসিটি ডেভেলপ করে, সে ড্রাগস গুলো ব্যবহার করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো জন্ডিস নিয়ে আপনাদের আজকের ক্লাসের আলোচনা। এখন বিষয় হচ্ছে যে জন্ডিস কাকে বলে, জন্ডিস কয় প্রকার, জন্ডিসের নরমাল ভ্যালু, তারপরে আপনার জন্ডিসের বিশেষ করে এদিকে যে বিষয়টা আছে ট্রিটমেন্ট এবং কন্ট্রা ইন্ডিকেটেড কিছু ড্রাগস, এগুলো জন্ডিসের পেশেন্টকে দিতে হবে, এইগুলো দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। জন্ডিস টপিকস নিয়ে এই ছিল আলোচনা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিসের ট্রিটমেন্ট দিবেন না, প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন। সুপারভিশন দিয়ে পেশেন্টকে দ্রুত হসপিটালে পাঠাবেন, কারণ প্রেগন্যান্সি পিরিয়ডে যে কোনো ডিজিজ হয় কিন্তু খারাপ লক্ষণ। এটা বাচ্চার শরীরের মধ্যে কিভাবে 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 প্রবাহিত হয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন ভাবে, মানে কি বলবো, যে মায়ের বডি থেকে বাচ্চার বডিতে যেতে পারে বা বাচ্চা টেরাটোজেনিক ইফেক্টে ভুগতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। যাদের প্রশ্ন আছে, একটু আগে প্রশ্ন করতে চাইলেন অনেকে, আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। জি, স্যার, মামুন ভাই বলেন। আজকে তো আজকে তো প্রিন্সিপাল স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল, সেই জন্য ওনার ক্লাস দেখেই মানে আগে দেখছিলাম। তো আপনি তো কালকে শনিবার করেন, তো এটা কেমন ভুল হয়ে গেল। এখন স্যার কি আজকে ফ্রি নাই? এটা একটু জানার দরকার ছিল স্যার। ফ্রি নাই না, আজকে সারা দিন আমি ঢাকায়, বুঝতে পারছেন? আমি আচ্ছা। ঢাকায়, স্যারের ক্লাসের চাপ ছিল, আমি সকালের ক্লাস নিতে পারি নাই, স্যার নিয়েছে। তারপরে ভেটেরিনারি কিছু ক্লাসে স্যার ছিল, তো সেগুলো নিয়ে স্যার ব্যস্ত। আর আগামীকালকেও আপনাদের 115তম ব্যাচ, হ্যাঁ, 115তম ব্যাচের ক্লাস আমি নেব। স্যার অফিসের কাজে বাইরে যাবে আর কি, তো কালকে স্যার থাকবে না। তো আগামীকালকের ক্লাসও আমি নেব আগামী সপ্তাহে, অর্থাৎ পরবর্তী সপ্তাহে স্যার একটা আমি একটা। এখানে বিষয় হচ্ছে শনিবার শুক্রবার বুঝি না, দুইজন টিচারই তো ক্লাস নেই। যার যেদিন শিডিউল পড়বে বা যার যেদিন প্রবলেম থাকবে, দুই একদিন হয়তো এইদিক ওদিক হতে পারে, হয়তো আমি নিলাম শুক্রবারে, স্যার হয়তো শনিবারে নিল, বা আমি শনিবারে নিলাম স্যার শুক্রবারে নিল। এটা অল্টার হতেই পারে, এটা কোনো বড় বিষয় না। আচ্ছা, ঠিক আছে স্যার, এটা জানার জন্য। ঠিক, ধন্যবাদ। আচ্ছা, নুরুল হাসান হৃদয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করাইছি, কিন্তু স্যার স্যারকেও বলছি, এখনো স্যার আপনারও কয়েকবার মেসেজ দিয়েছি, স্যার এখনো অ্যাকসেপ্ট করে না, রিকোয়েস্ট করেছি আমি। হ্যালো, হ্যাঁ স্যার। ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন নাই? জি স্যার, আমি গত ক্লাসটা করতে পারি না, আমি ক্লাসটা করতে চাইছিলাম, অনেক চেষ্টা করছি, কিন্তু ফেসবুক গ্রুপে জয়েন হয়নি স্যার। ফেসবুক আইডির নাম কি? নুরুল হোসেন নূর। নুরুল হাসান নূর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, কথা বলা যাবে? আসসালামু কে আলাইকুম। কথা বলতে চাইলেন? স্যার, কথা বলা যাবে? জি বলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন তেমন নেই। আমি এখানে কিছু কথা বলবো, এমন কোন প্রশ্ন যেন না করে এই আমাদের ছাত্র ছাত্রীরা, যেটা দেখতে খারাপ দেখা যায়। কিছু কিছু প্রশ্ন করে, এটা দেখতে খারাপ দেখা যায়, এটা একটা সতর্ক সবাই উদ্দেশ্যে বলতেছি। যার যার সম্মানিত জায়গা থেকে সম্মানে যেন হতে পারে। আর আমার কিছু একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন আহ, বলেন? পরীক্ষার সিস্টেমটা, পরীক্ষার পদ্ধতিটা লিখিতভাবে অথবা ভাইবা, এটার কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে পড়াশোনা করব, এই বিষয়ে নিয়ে একটু আমাদেরকে একটু ধারণা দেন ইনশাল্লাহ, যাতে করে আমরা প্রস্তুতি নিতে পারি, পড়াশোনা করতে পারি। পরীক্ষা আপনাদের তিনটা ক্যাটাগরিতে হবে। প্রথম হচ্ছে আপনাদের ইয়া হবে, হ্যাঁ, ইনকোর্স পরীক্ষা হবে। ইনকোর্স পরীক্ষাটা অনলাইনে ঘরে বসে দিতে পারবেন। ইনকোর্স পরীক্ষায় ট্রিটমেন্ট ওরিয়েন্টেড পার্ট থাকবে 30 মার্কস,
সংক্ষিপ্ত প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন থাকবে 30 মার্কস। আর তারপরে আপনাদের ফাইনাল পরীক্ষার ভাইবা এবং প্র্যাকটিক্যাল। ইনকোর্স পরীক্ষাতেও ভাইবা থাকবে, ভাইবাতে 120 মার্কস থাকবে। ইনকোর্স পরীক্ষার ভাইবাতে 120 মার্কস থাকবে, বুঝতে পারছেন? এই ভাইবার মার্কসটা টোটালটাই আমরা করব। ফাইনালের যে মার্কসটা সেটা আমরাই ডিসাইড করে দেব। তবে ফাইনালের মার্কস বলি বা ইনকোর্স পরীক্ষার মার্কস বলি, ভাইবার যে প্রশ্নপত্র এবং প্রশ্নের যে প্যাটার্ন সেটা দিয়ে দিব, আপনাদের যে এই কারিগরি বোর্ডের প্রশ্ন প্যাটার্ন সেটা দিয়ে দিব, এবং ইনকোর্স পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ পরীক্ষার আগে আগে আমরা দিয়ে দিব। তবে করবেন কি, আমরা বর্তমানে যা পড়াচ্ছি, ক্লাসগুলো যেগুলো করাচ্ছি, আপনাকে বাড়তি কোনো কিছুই করতে হবে না, জাস্ট ক্লাস যেগুলো হচ্ছে এগুলো পড়ে। এর বাইরে একরকম পড়ার অন্য কোনো কিছু পড়ার দরকার নেই, যখন যেটা প্রয়োজন হবে আমরা দিয়ে দিব। নেটওয়ার্কে অনেক জাস্ট সমস্যা, প্রবলেম। মানে ক্লাসগুলো ফলো করেন, আল্লাহর রহমতে পাস কেউ ঠেকাতে পারবে না এবং ভালো কিছু জানতে পারবেন, এতটুকু আপনাদেরকে আমি ভরসা দিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জিয়াদুল বলছিলাম। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জিয়াদুল সাহেব ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা আপনি যখন ক্লাস নেন, তো ক্লাসের মধ্যে যখন অ্যান্টিবায়োটিকটা পড়ান, তো ক্লিয়ার করে বললে ভালো হয় যে স্যার, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর হচ্ছে যে এটা কোনো সার্টিফিকেট আছে কিনা। হ্যাঁ, তো সার্টিফিকেট থাকলে এই ওষুধটা আমরা দিই, ওটার জন্য এটা দেওয়া হয়। মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করলে ক্লাসটা আরেকটু ভালো এবং মজা লাগতো এরকম। সাইড ইফেক্ট জি, বা এটা কোনো বাংলাদেশে মানে এমন কোনো ওষুধ নাই, বাংলাদেশে এমন কোনো ওষুধ নাই বা এমন কোনো ওষুধ কোম্পানি নাই যে জি, বলতে পারবে যে আমার ওষুধের সাইড ইফেক্ট নাই। তো সেটার জন্য প্রত্যেকটা আমরা ড্রাগ, কোনটা দিব? হ্যাঁ, জি, এভরি ড্রাগস বা এভরি মেডিসিন আর ড্রাগস, বুঝতে পারছেন? অর্থাৎ প্রত্যেকটা ঔষধি বা আমরা যে মেডিসিন গুলো গ্রহণ করি এগুলা অবশ্যই অবশ্যই বিষক্রিয়া আছে। তবে সাইড ইফেক্টের থেকে আমাদের শরীরের যে রোগ বা আমাদের শরীরের যেই ডিজিজ সেটাকে দমন করার জন্য বা ব্যাকটেরিয়া গুলোকে দমন করার জন্য অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়া গুলো মারা যায়। সাইড ইফেক্ট কে যদি আপনি দেখেন তাহলে আপনার ওষুধ খাওয়াই যাবে না, বুঝতে পারছেন? আর এই শর্ট কোর্স গুলোতে এত ব্যাখ্যা বিশ্লেষণ গুলো করে আসলে বোঝানোটাও সম্ভব না বা বলে শেষ করাও সম্ভব না, বুঝতে পারছেন? যতটুকু দিচ্ছি বা যতটুকু দেওয়ার চেষ্টা করতেছি এটা আগে মানে গ্রহণ করেন, এবং এটারই একটা কি বলবো যে রেজাল্ট আপনারা দেন, আমরাও দেখি। তো ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ। যেভাবে আলোচনা হয়, যে আলোচনা এভাবে হবে, এর বেশি কোনো কিছু আলোচনা হবে না। তবে বিষয় হচ্ছে সাইড ইফেক্টের কথা যদি আপনাকে আমি বলি, প্রত্যেকটা জি, ওষুধেরই সাইড ইফেক্ট আছে, বুঝতে পারছেন? এভাবে ধরে ধরে বলতে গেলে অনেকগুলো ফেজ বলতে হবে। সাইড ইফেক্টের বেশ কয়েকটা ফেজ আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, বুঝতে পারছেন? তো এগুলো জি, এভাবে জি, ধরে ধরে বোঝানো সম্ভব না। আচ্ছা স্যার, আরেকটা কথা, যে আমার আম্মু তো ডায়াবেটিস বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম মেডিসিন তো জিনাক্স যেটা এটা খাওয়ানো হচ্ছে, ভাবছি যে হার্বালের যে অনেক সময় অনলাইনে দেখা যায়, এরকম কিছু খাইতে পারবে হার্বালের কিনা। ওষুধ সম্পর্কে আমার ধারণা নাই। এটা সম্পর্কে আমি যেহেতু আমার ধারণা নাই, আমি টিচার হলে আমি তো সব জানি না, বুঝতে পারছেন? হার্বালের মেডিসিন আমি আপনাকে সাজেস্ট করব না, বুঝতে পারছেন? অন্তত ডায়াবেটিস এর পেশেন্ট হার্বালের হ্যাঁ, মেডিসিন সম্পর্কে যেহেতু আমার ধারণা নাই, এটা আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব না। তবে যদি যদি জি, আপনার সম্ভব হয় এবং হার্বাল এই মেডিসিন গুলো যারা বিক্রি করতেছে অনলাইনে, আপনি এটার জি, রিভিউ দেখবেন যে আমার মায়ের এরকম হয়েছিল, আমি ওষুধটা নিয়েছিলাম, ভালো কাজ করেছে। জি। না, এই যে হার্বালের একজন ডাক্তার জাহাঙ্গীর, ওনার অনেক আগে ওষুধটা খেয়েছিলেন মা, তো মোটামুটি সুস্থতা অনুভব করছেন। পরে তো মেডিসিন নিয়েছি, এখন আবার ভাবতেছি যে এটা নেই। এই জন্য একটু পরামর্শ চাইছিলাম, যদি অবগত থাকেন আর কি। আচ্ছা। স্যার, ঠিক আছে, আসসালামু স্যার। এক এক করে আসি, আমি সবাইকে মিউট করে দিলাম, এক এক করে আসবো। সাদ্দাম হোসেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন তো নাকি? আছি আলহামদুলিল্লাহ, জি। স্যার আমি বলছিলাম এই যে আমাদের যে টাকাটা প্রতি মাসে, হুম। হ্যাঁ এটা কোন নাম্বার দিব? ওই যে প্রথম যে ওই ম্যামের ফোনে দিছিলাম বিকাশে, ওই ওই সেম নাম্বারে দিব নাম্বারে নাকি? আপনাদের যত লেনদেন সব ওই নাম্বারেই করবেন। বুঝছেন স্যার? জি।
আর একটা বিষয় হচ্ছে স্যার, আমার তো মনে করেন যে ওই অনেকদিন যাবত হয়ে গেছে বুঝছেন, এটা ওই যে দাউদ না কি বলে ওই যে টাকার মতো মাঝখানে প্লেন। টিনিয়াসিস, জি স্যার। টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া ফেসি, টিনিয়া পেডিস। স্যার এটা তো অনেকদিন যাবত মনে করেন যে ফ্লুগাল সপ্তাহে একটা কিংবা 3 দিন পরে একটা, তারপরে আপনার রেগুলার কি যে ক্রিম ওই এক্সপিন আছে, তারপরে আপনার ওই আর একটা আছে ওটা দিয়ে মিক্সার করে তো দিলে পারে স্যার এটা ঠিক হয়ে যায়। দেখা যায় যে আমি তো অনেকদিন যাবত খাইছি, ধরেন 1 মাস, ঠিক আছে। তো এটা কি খাওয়ার পরে কমতেছে মনে না? করেন কমপ্লিট হয়ে যায়, কিন্তু আবার মানে আসে। হুম। ভরিকোনাজল দিয়ে ট্রিটমেন্ট নিয়েছিলেন বা টারবিনাফিন দিয়ে ট্রিটমেন্ট নিয়েছিলেন কখনো? জি স্যার। তারপরেও কমে না? না স্যার। একটা স্কিন ডাক্তার দেখান। স্যার এখন মানে এমন অবস্থা, মানে ব্যাপক পরিমাণে চুলকায়, মনে আর কি বলবো, মানে ভাষায় বলা যাবে না স্যার। আপনি একটা স্কিনের ডাক্তার দেখান, যেহেতু হরিকোনাজল দিয়ে ট্রিটমেন্ট নিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন মনে হচ্ছে, আপনি জি একটা স্যার। স্কিনের। আহ আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। স্যার আচ্ছা, আসসালামু তারপরে স্যার। হচ্ছে এক এক করে আসবো, আসসালামু আলাইকুম স্যার। এক এক করে আসবো। আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? সালাম আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে স্যার আমরা আমাদের যে এই প্রেসক্রিপশন গুলো আমরা পড়ি, এগুলো তো একটু ক্রিটিক্যাল, এগুলা মনে রাখার বিষয়। এখন আমাদেরকে একটু অ্যাডভাইস করেন কিভাবে আমরা এগুলা পড়লে আমাদের মানে সহজ মনে থাকবে, বা মানে কোন নামগুলো মনে রাখবেন, কৌশলটা ওষুধের অবলম্বন করতে জেনেরিক হবে। নাম মনে রাখবেন, বুঝতে পারছেন? জি জি স্যার। হ্যাঁ, ওষুধের জেনেটিক নেম। ব্র্যান্ড নেম আপনি মাথা ঘামাবেন না, ডিম স্যাপস ঘাটাঘাটি করবেন না, ঘাটাঘাটি করবেন আমরা যে প্রেসক্রিপশনটা দিচ্ছি, জেনেরিক নেম ব্লু কালারে লেখা আছে, এই ওষুধের নামগুলো মুখস্থ করবেন এবং কোন ওষুধের কি কাজ, কেন দেওয়া হচ্ছে, কয় বেলা দেওয়া হচ্ছে, এতটুকু মনে রাখেন তাহলেই হবে। জি জি স্যার, ধন্যবাদ জি, স্যার। আচ্ছা। সালাম আলাইকুম। জি, আসসালামু তারপরে আলাইকুম কে স্যার। প্রশ্ন করতে চাইলেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, আসসালামু আলাইকুম। স্যার আমাদের অনেক সময় দেখি ডাক্তাররা যে প্রেসক্রিপশন করে তাদের লেখা আমরা বুঝি না, এটা বোঝার জন্য কি উপায় আছে? কি লেখা আমরা নিজেই বুঝি না এরকম। আমরাও তো মাঝে মাঝে বুঝতে পারি না যে কি লিখতে বলেছে। এক্ষেত্রে কোনো আমাদের করণীয় কি? লেখা যে আমরা বুঝি না, কি করণীয় লিখছে বলতে ব্যাং আগে বাম সিমটমস কিছুই দেখতে বুঝি হবে, না। রোগটা কি সেটা দেখতে হবে। জি। বুঝতে পারছেন? এখন ডান পাশে ডাক্তার বা বাম পাশে যে বাম পাশে সিমটমস অনেক দেখে সময় সমস্যা আসে, থাকে। মনে করেন লেখা দিল এই ওষুধ আমাদের কাছে আসলো, গ্রামের সহজ সরল মানুষ এই ওষুধগুলো দেন। এখন তো আমরা লেখাই বুঝি না বা বোঝার উপায়, এক্ষেত্রে করণীয় কি আছে কিনা? লেখা এটা বোঝার পেছনে বা বুঝতে আপনার কথা রিপিট হচ্ছে। তো যেটা বলছিলাম যে লেখা বোঝা নিয়ে যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে একটা বিষয়, আহ, মানে আপনি কোর্সটা শেষ পর্যন্ত করেন এবং প্রেসক্রিপশন প্যাটার্ন বোঝা, অর্থাৎ পেশেন্টের যে লক্ষণ দেখে কি কি ওষুধ দেওয়া যেতে পারে, ওষুধগুলো সম্পর্কে যখন আপনার একটা বেসিক ধারণা চলে আসবে যে এটা বেটালক 25 বিটি পর্যন্ত বুঝতে পারতেছেন, 25 মিলিগ্রাম বুঝতে পারতেছেন। এবার সিমটমস এর বেলায় লেখা আছে যে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, তাহলে ডেফিনেটলি আপনাকে ধরে নিতে হবে যে এটা বেটালক 25। বুঝতে পারছেন? এভাবে আপনি যখন ওষুধে মোটামুটি ক্লাসগুলো করতে করতে 6 মাসে মোটামুটি আপনি 250-300 ওষুধের নাম জেনে যাবেন। এই 250-300 ওষুধের নাম যখন আপনি জানলেন, তখন আপনার কিন্তু ডেফিনেটলি একটা ধারণা চলে আসবে। বুঝতে পারছেন? তো অবশ্যই অবশ্যই আমি চাইবো যে এই জিনিসটা যদি আপনি ওভারকাম করতে চান, তাহলে অবশ্যই ক্লাস করার ব্যতিক্রম কোনো কিছু নাই বা বিকল্প কোনো কিছু নাই, ক্লাস করতে হবে। 200-250 ওষুধ যখন আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, দেখবেন যে প্রেসক্রিপশনের মধ্যে ওগুলাই ঘুরে পেঁচাই দিয়েছে। যেমন আপনাদের কিছু ক্যালসিয়ামের ওষুধ কিন্তু অলরেডি মনে আছে, হ্যাঁ, ক্যালকোরাল লেখুক আর ক্যাল লেখুক, ক্যাল লেখুক, যাই লেখুক না কেন, লাস্টে যদি D3 থাকে এবং সেটা যদি দুপুরবেলা দেওয়া যায় বা দেওয়া হয়, কোনো প্রেসক্রিপশনে যদি লেখা থাকে, ডেফিনেটলি ধরে নেবেন যে ওটা ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 এর ওষুধ। তো এগুলো ধারাবাহিকভাবে অর্জন হবে, একবারে এত কিছু চাইলে তো পারবেন না, সম্ভব না। জি, তারপরে বলেন। তারপরে কার স্যার, প্রশ্ন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার, বলছিলাম যে বিগত সালে স্যার কোনো প্রশ্নের একটু ধারণা দিলে আমাদের ভালো হতো স্যার। এখনই প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, সময় আছে, অনেক সময় আছে। হ্যাঁ, অনেক সময় আছে, ক্লাসগুলো করেন, পেয়ে যাবেন প্রশ্নের প্যাটার্ন, সাজেশন সবকিছু দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আজকে যে স্যার জন্টিসে যে ক্লাসটা স্যার করাইলেন, ওইখানে হুম, স্যার মানে যারা 12 বছর উপরে তাদের জন্য হুম। স্যার আজকে এই ট্রিটমেন্ট স্যার। এখন স্যার যারা 12 বছরের নিচে বা যারা প্রেগনেন্ট এরকম যদি কোনো পেশেন্ট আসে, তাহলে আমরা মানে কোন ডাক্তারের কাছে পাঠাবো, মানে কি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাবো? হেপাটোলজি, আর শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ, গাইনির জন্য গাইনিকোলজিস্ট এবং হেপাটোলজিস্ট, দুইটা ডাক্তারই প্রয়োজন আছে। দুটো ডাক্তারের প্রয়োজন আছে, হ্যাঁ হ্যাঁ, স্যার? দুইটা ডাক্তারই প্রয়োজন আছে, কারণ ও আর্সোকল প্রেগনেন্সিতে দেওয়া হয় না। তারপরে প্রেগনেন্সিতে আপনার ডমপেরিডন দেওয়া যাবে না। জি হ্যাঁ, স্যার। প্রেগনেন্সিতে আপনার ডিএসএলাইনটা প্রথম অবস্থায় দেওয়া যাবে না যদি ফার্স্ট ট্রাইমেস্টার হয়। এগুলো মিসক্যারেজের হিস্টোরি থাকতে পারে, বুঝতে পারছেন, এই জন্য এগুলো অ্যাভয়েড করতে হবে। স্যার আরেকটা বিষয় স্যার, ওটা আসলে ওই আজকের ক্লাসের বাইরে, সেটা হচ্ছে আমার বাচ্চার বয়স স্যার 5 বছর, মানে একটু ইদানিং মানে কৃমির ভাবটা বেশি, মানে তার কৃমি হুম, হচ্ছে। এখন স্যার হুম। মানে তাকে মানে কোন সপ্তাহ দিলে দিলে ভালো হবে? সোলাস কি দিব স্যার? না, সোলাস না, আপনি ওই যে মেলফিন একটা সাসপেনশন নিয়ে আসবেন, মেলফিন। মেলফিন স্যার? হ্যাঁ, মেলফিন 2 চামচ ওষুধ থাকে 10 মিলিগ্রাম, হ্যাঁ, বা 10 ml জি স্যার। পরিমাণ থাকে। 2 চামচ জি ওষুধে স্যার। একবারে খাওয়াই দিবেন, মেলফিন। একবার খাওয়াই দেবো 2 চামচ, তাহলেই হবে স্যার? একবারে 2 চামচ একবারে দিয়ে দিবেন। এটা স্যার এটা কোন গ্রুপের স্যার মেলফিনটা? মেলফিন পাইরেন্টাল পামোয়েট। জি স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমার এক খালা, বুঝছেন, ওই মেরুদণ্ডের পিছনেই অনেক জ্বালাপোড়া করে। মেরুদণ্ডের পিছনে জ্বালাপোড়া করে, বয়স কত, 45 পার? হ্যাঁ, 45 পার, 50-এর হুম, কাছাকাছি যায়। হ্যাঁ হ্যাঁ, বলেন। তো ওই অনেক ওষুধ পাতি খাইছে, তা বলে কমে না, শুধু জ্বালাপোড়াই বলে করে, হাত পাও তালু চাবায়, ঘেমে যায়, পায়ের তালু চুলকায়। চুলকায়। হাতের তালু ঘেমে যায়, পায়ের তালু চুলকায়, পোস্ট মেনোপজাল সিমটমস। মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেছে। জি স্যার। মেনস্ট্রুয়াল সাইকেল, মাসিক চক্র বন্ধ হয়ে গেছে। না, ওটা ঠিক আছে স্যার। চলতেছে, এখনো চলমান। হ্যাঁ, চলো। প্রি বললে মেনোপজাল সিমটম। হোয়াটসঅ্যাপে নক দিয়ে না। আচ্ছা স্যার। আচ্ছা। আর কারো প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কুমিল্লা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বলছি স্যার। হুম, বলেন। আমি আজকে পর্যন্ত স্যার 3টা ক্লাস করছি, আমার অনেক ভালো লাগছে, ভালো লাগতেছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি স্যার এখন পর্যন্ত আপনাদের কোনো গ্রুপে বা ফেসবুকে অ্যাড হইতে পারতেছি না, প্লাস রেজিস্ট্রেশন করতে পারতেছি না। আমি 9925-এ স্যারের সাথে অনেক মেসেজ দিয়ে রাখছি, হুম, হুম, অ্যাডও হইতে পারতেছি না। এখন হুম, আমি হুম। রেজিস্ট্রেশন কিভাবে করব বা কি আসে বিষয়ে এই আপনার ব্যাপারে একটু নাম্বারটা জানতে একটু বলেন তো। 01535। একটু লাইনে থাকবেন, আমি নাম্বারটাকে টুকে নেই, হ্যাঁ। জি স্যার। 01535 35 43 43 21 21 54। 54। আপনার জি নাম স্যার, কি? আমার নাম মোহাম্মদ এনামুল ইসলাম। এনামুল ইসলাম ভাই, ঠিক আছে। আগামীকালকে অফিস থেকে আপনাকে ফোন দিয়ে আপনার ডকুমেন্টস চাইবে, ডকুমেন্টস দিয়ে জি স্যার, পেমেন্ট দিয়ে দিবেন, অবশ্যই আপনার রেজিস্ট্রেশন ওকে হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। তারপরে কার প্রশ্ন সালামু আছে আলাইকুম বলুন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আজকে 3 থেকে 4 দিন পর্যন্ত অসুস্থ। আমার মনে হয় ফুড পয়জনিং এর কারণে আমার পেটে গ্যাস হয়েছিল। হুম, এখন হুম, আমি ম্যাক্স প্রো ক্যাপসুল খাইছি, আর টিমুনিয়াম ওই যে ওষুধটা দিচ্ছেন না আপনি পেট ব্যথার জন্য, হুম, ওটা খাইছিলাম। কিন্তু আমার হুম। পেট ব্যথা নাভি থেকে উপরের দিকে এই অংশটাতে এটা যায় না। এখন কি করতে পারি স্যার?
জ্বালা পোড়াও আপনি করে, পেট ব্যথাও করে। আমি বলি যেটা সেটা আপনি করবেন এখন। আপনার পায়খানা কি কষা হয়, শক্ত হয়? মিডিয়াম স্যার, ওরকম আচ্ছা, এমনি, তবে একাধিকবার অ্যান্টাসিড বাথরুমে ট্যাবলেট আছে না? অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট লিখে নেন, জি, লিখে নেন। হ্যাঁ বলেন স্যার। অ্যান্টাসিড, ANTACYD, অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট চুষে খাবেন, সকাল একটা রাতে একটা। জি স্যার। হুম, হ্যাঁ স্যার। অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট চুষে খাবেন। আর এর সাথে ট্যাবলেট নিবেন, ট্যাবলেট ইটোগাট, ট্যাবলেট ইটোগাট, ITOGUT, ইটোগাট 50 মিলিগ্রাম, সকালে দুপুরে রাতে অন্তত 3 দিন খাবেন। এর সাথে যেহেতু পেট ব্যথা করতেছে, হ্যাঁ, এর সাথে ইন্টারোজারমিনা স্যাচেট, সকালে একটা রাতে একটা, অন্তত 2 দিন। আপনার এটা সব সেরে যাবে ইনশাল্লাহ, পেটের মধ্যে যাই থাকুক ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারো জার্মিনে স্যার। ইন্টারোজারমিনা, INTEROGERMINA, ইন্টারোজারমিনা স্যাচেট। হ্যাঁ, এটা সকালে একটা ক্যাপসুল ফুল, মানে একটা স্যাচেট, রাতে একটা স্যাচেট ফুল, আপনার পেট ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। আর টাইমোনিয়াম মিথাইল সালফেট যেটা খাচ্ছেন সেটা খেতে থাকেন। জি স্যার। জি, তারপরে ঠিক কার আছে প্রশ্ন স্যার। বলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমারও একই সমস্যা, আর আমি তো ভর্তি হওয়ার আগে আপনার সাথে বা স্যারের সাথে কথা বলতেছিলাম, স্যারের আমি SMS দিছিলাম কিন্তু স্যারে কোনো রিপ্লাই দেয় না। তা আমার হ্যাঁ নাম্বারটা নিয়ে নেন, আমার নাম্বারে মেসেজ দিবেন। জি স্যার, আপনার নাম্বার 01790 01720, 01790, সরি 90, হ্যাঁ, 63 63 45 45 87। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে 01 আপনি মেসেজ দিবেন, আপনার প্রবলেমটা লিখে। 634587। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে 87। গ্রুপেও আছে, দেখবেন গ্রুপে আমি মেসেজ দিলাম তো একটু আগে। আর স্যার আপনার একটু, আপনি কখন ফোন দিলে আপনাকে এমনি ভালো হবে আপনার জন্য, সেটা ক্লাস একটু ক্লাস শেষে ফোন দেন, সমস্যা নাই, আমার এরপর আর কোনো ক্লাস নাই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে। স্যারের নামটা যদি একটু বলতেন দয়া করে স্যার। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডাক নাম মুস্তাফিজ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি, আসসালাম। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই ব্যাচে কি কোনো মেয়ে মানুষ নাই? মেয়েরা কি সব বোঝে নাকি? মেয়ে তো মনে হয় 2-3 জন দেখেছিলাম, 3 জন না 4 জন। মেয়েরা কোনো প্রশ্ন করে না, ক্লাস করে না নাকি এনারা? না, ভয় পায় মনে হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। আমার আজ থেকে স্যার 2020 সাল থেকে এই পর্যন্ত স্যার চুলকানি বা অ্যালার্জির মতো, তো স্যার এটা মানে কমে ওষুধ খাইলে, তাও আবার মানে স্থায়ী ভাবে যায় না। তারপরে আমি MBBS ডাক্তার থেকে অনেক পরামর্শ নিয়েছিলাম বা ডাক্তার দেখাইছিলাম, তো আমাকে অনেক ক্রিম দিছিল লোশনের মতো, লরিক ক্রিম, তারপরে হচ্ছে কিন্তু আরো বিভিন্ন সাবান দিছিল শোনেন, এই যে অ্যালার্জি বিনাশের। তো ইমরান, আপনি এগুলো ভর্তি হয়েছেন? জি স্যার, জি স্যার, আমি ভর্তি হয়েছি। আমার আমার নাম এমডি কবে ভর্তি জাহিদুল ইসলাম হয়েছেন? স্যার। স্যার ভর্তি হয়েছি সামথিং 2 মাস হবে। রেগুলার ক্লাস করতেন? জি স্যার, মোটামুটি আচ্ছা, করতেছি যে এগুলোর। প্রিন্সিপাল স্যার স্ক্যাবিস নিয়ে একটা ক্লাস নিয়েছে, ওটা কি করেছিলেন? ওইটা স্যার করা হয়নি। ওই ক্লাস আজকের ক্লাস শেষ করার পরে, ওই ক্লাসটা হ্যাঁ। এখনই রেকর্ডিং ভিডিও দেখবেন আজকের ক্লাস শেষ করে, বুঝতে পারছেন? এটা সামনের দিন আপনার ভাইবা, সামনের ক্লাসে আমি আপনাকে ধরবো। আপনি ওই ক্লাস, আমার এই ক্লাস শেষ করে আপনি রেকর্ডিং ভিডিওতে যাবেন, গিয়ে স্ক্যাবিস লিখে সার্চ করবেন, ওই ক্লাসটা চলে আসবে, সম্পূর্ণ ক্লাসের ওই ভিডিও রেকর্ডিং গ্রুপে, দেখবেন। ফেসবুক গ্রুপে। হ্যাঁ, গ্রুপে, ফেসবুক গ্রুপে।